আপনার কম্পিউটার ছাড়া কৃষক চলতে পারতেছে, কিন্তু আপনার কৃষকের চাল ছাড়া আপনি চলতে পারতেছেন না। আপনি জিনিসটা এইভাবে নিতেই পারতেছেন না। আপনি শুধু ব্যবসায়ীকে দোষ দিতেছেন। এটার ভিতরে যে রাজনীতি আছে ওইটা তো আপনি জানেনই না। দুধটা দিয়ে আমার কি লাভ, বিজনেসে লাভ আসবে কি আসবে না এটা আমার হেডেক না, কিন্তু দুধটা দিয়ে আমার মার্কেট বড় হচ্ছে, আমার কাস্টমার ধরে রাখা হচ্ছে। যেই ব্যবসায়ীগুলা এখন রাজনীতিতে আসছে, সে কি শুধু টাকা ইনকাম করার জন্যই হচ্ছে রাজনীতিতে আসছে? সে বলতেছে যে ভাই আমি তো এটা রিক্সা চালাই মাঝে মাঝে, যখন আমার ভালো লাগে তখন চালাইলেই হচ্ছে ১,০০০ টাকা থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আশিকুর রহমান সজল ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়ার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। ভাইয়া কিন্তু একজন উদ্যোক্তা। ভাইয়ার একটা উদ্যোগ আছে ডিইউ মার্ট নামে। করোনার ঠিক শেষের দিকে হচ্ছে ভাইয়া এই উদ্যোগটা শুরু করেন। সো আজকে এটা নিয়ে তো আমরা কথা বলবোই। পাশাপাশি ভাইয়ার এই যে উদ্যোক্তা জীবনের যে জার্নিটা, কিভাবে ভাইয়ার মাথায় এই চিন্তাগুলো আসলো, ডিফিকাল্টিসগুলো কিভাবে সলভ করলেন, এবং এখান থেকে ভাইয়ার যে ইন্টারেস্টিং পার্সপেক্টিভগুলা, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। ভাইয়া, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ডিইউ মার্ট নামটা দিলেন, এইটার কাহিনীটা কি? মানে এই চিন্তাটা কিভাবে আসলো, কিভাবে নামটা সিলেক্ট করলেন, মানে কোত্থেকে এই জিনিসটা এইভাবে দাঁড়ালো? অ্যাকচুয়ালি ডিইউ মার্টটা আমাদের শুরু করা করোনার প্রায় শেষের দিকে 2020-এ, যখন করোনাকালীন সময় চলতেছে, তখন হচ্ছে আমি আর আমার এক ফ্রেন্ড ঢাকাতে থাকি। ঢাকাতে থাকা অবস্থায় আমরা প্রায় সময় হচ্ছে আড্ডা দিতাম, ইস্কাটনে আমরা থাকতাম। আড্ডার মাঝে আমরা আলোচনা করতাম যে আসলে কি করা যায়। তখন পর্যন্ত তো ভার্সিটি বন্ধ। হ্যাঁ, তখন ভার্সিটি বন্ধ, সবকিছুই তো তখন বন্ধ, স্কুল কলেজ বন্ধ। ভাইয়ের ফ্রেন্ডও কি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেই ছিলেন? অ্যাপ্লাইড কেমিস্ট্রি, দুজনেই অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ছিলেন। তারপরে হচ্ছে আমরা যখন চিন্তা করতেছি আসলে কি করা যায়, এই মুহূর্তে তো পৃথিবীর এমন একটা অবস্থা যে আদৌ কি পৃথিবী কি ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, এমন একটা অবস্থা ছিল। আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে এই কি পৃথিবীর শেষ কিনা, বা সবকিছু তখন বন্ধ। এর মাঝে যখন এই চিন্তাগুলো আমরা করি, আলোচনা করি, এর মাঝে একটা জিনিস আমাদের মাথায় আসলো যে সবকিছু তো বন্ধ, বাট একটা জিনিস আছে যেটা বন্ধ না, আমাদের খাদ্য কিন্তু বন্ধ না। আমাদের মোবাইল আপনার না থাকতে পারে, মোবাইল ছাড়া আপনি চলতে পারেন, কিন্তু খাবার ছাড়া তো চলা যায় না। এবং খাবার বন্ধও না, আমরা খাবার খাইতেছি প্রতিনিয়ত, এবং খাবারের বাজারটাও চলতেছে। খাবারের বাজারও কিন্তু তখন বন্ধ হয়নি, কৃষি কাজ বন্ধ হয়নি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে সবকিছু বন্ধর পরেও খাবার বন্ধ হলো না। 2 নম্বর জিনিস আমরা আবার চিন্তা করলাম যে এই যে করোনায় মানুষ এফেক্টেড হইতেছে, করোনার ম্যাক্সিমাম মানুষ যখন এফেক্টেড হয়, তখন একটা জিনিস আসলো যে ইমিউনিটি সিস্টেম যার যত ভালো, সে করোনায় আক্রান্ত হচ্ছে কম, বা করোনায় আক্রান্ত হলেও ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে মৃত্যুর হার বেশি, বা প্রবলেম বেশি, জটিলতা বেশি। তখন এই ইমিউনিটি সিস্টেমটা কি, ইমিউনিটিটা ডিপেন্ড করতেছে আপনার খাদ্যের উপরে। আপনি কি খাচ্ছেন এটার উপরে আপনার শরীরে ইমিউনিটি কেমন, এটা নির্ভর করতেছে। তারপরে আমরা 2টা জিনিস এখানে দেখলাম যে এক হচ্ছে আমাদের খাদ্য দরকার, খাদ্যর কোনো বন্ধ নাই, বন্ধ করা সম্ভব না। 2 নম্বর হচ্ছে যে খাদ্য দরকার, তবে হচ্ছে কি খাদ্য দরকার, নিরাপদ খাদ্য দরকার। এই 2টা জিনিস আমাদের মাথায় যখন আসতে থাকলো, তখনই হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা 2 ফ্রেন্ড আর কি বললাম যে চলো আমরা হচ্ছে খাদ্য নিয়ে কাজ করি। হ্যাঁ, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি। বাংলাদেশে তো প্রচুর ঐতিহ্যগত অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে পুষ্টিগুণ প্রচুর, বাট আমরা হচ্ছে এই জিনিসগুলা প্রায় হারাই ফেলছি। আমরা শহরে প্যাকেটজাত খাদ্যদ্রব্য খাইতে খাইতে এই জিনিসগুলো সম্পর্কে জানিই না। তো আমরা চিন্তা করলাম যে এই কৃষি পণ্যগুলো নিয়ে আমরা কাজ করব। তখন ইনস্ট্যান্ট আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম দাঁড় করালাম কৃষি নাম দিয়ে হচ্ছে আমরা চিন্তা করলাম যে কাজ শুরু করব কৃষি পণ্য নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে, বাট হুট করে আমরা এই পণ্য কোথা থেকে আনবো, প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করব, প্যাকেজিং করব, বাজারজাত করব, কোয়ালিটি মেনটেন করব, কারণ আমরা তো বলতেছি নিরাপদ খাদ্য দেব, তো আমরা কোয়ালিটিটা কিভাবে মেনটেন করব, আমরা তো কিছুই জানি না এই সম্পর্কে। এই কোশ্চেন আমাদের মাথায় আসার সাথে সাথে আমরা কিন্তু এর মধ্যে মাঝে হচ্ছে কাজ শুরু করে দিছি সবকিছুতে। এই নিরাপদ ক্রাইটেরিয়া বলতে হচ্ছে আপনারা কি মিন করতেন তখন নিরাপদ ক্রাইটেরিয়া বলতে হচ্ছে সাপোজ হচ্ছে আম হচ্ছে কি বাজারে আসতেছে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে,
আমরা হচ্ছে যেই গাছে হচ্ছে কেমিক্যাল কীটনাশক দেওয়া হবে না ওই গাছ থেকে আম আনবো, আচ্ছা, বা যে কোনো পণ্যই হচ্ছে কেমিক্যাল দেওয়া হবে না ওই পণ্যটা আমরা আনবো। মানে আনকন্টামিনেটেড এরকম জি। কোন একটা ব্যাপার। তারপরে হচ্ছে আমরা যখন এই প্রোডাক্ট সোর্সিং এর ইয়াতে নামলাম, এটা তো একটা বিশাল বড় মার্কেট, কোথা থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করব? এর মাঝে দিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি তো তখন বন্ধ। ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পর একটা জিনিস আমরা আবার এর মাঝে খেয়াল করতেছিলাম যে আমাদের বন্ধু-বান্ধব বা হচ্ছে ছোট ভাই ব্রাদার বা আশেপাশের মানুষজন হচ্ছে যারা হচ্ছে ঢাকাতে থাকতো বা ইউনিভার্সিটিতে থাকতো, তারা কিন্তু আপনার সিংহভাগ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির সিংহভাগ শিক্ষার্থী কিন্তু নিজের খরচ নিজে বহন করে। টিউশনির মাধ্যমে হোক বা যেকোনো মাধ্যমে হোক। প্লাস হচ্ছে অনেক স্টুডেন্ট আবার নিজের খরচও বহন করে এবং হচ্ছে ফ্যামিলিকেও সাপোর্ট দেয়। তো এই করোনাকালীন এত বড় একটা লম্বা সময় ধরে যখন স্টুডেন্টরা বাড়িতে গিয়ে বসে আছে, তার কোনো ইনকাম সোর্স নাই, তারা কিন্তু একটা ফ্যামিলিতে যেই মানুষটা হচ্ছে অর্থ দিয়ে সহায়তা করতো সে কিন্তু আরো বোঝা হয়ে দাঁড়াইলো, এরকম একটা অবস্থা। তো এই ইয়াটা থেকে তারা কিভাবে মানে মুক্তি পেতে পারে? এর মাঝে আবার একটা জিনিস আমরা খেয়াল করলাম, অনলাইনে আমাদের পরিচিত অনেক শিক্ষার্থীরা বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে বিক্রি করার জন্য ট্রাই করতেছে। তাদের নিজেদের ফেসবুক আইডি থেকে বা হচ্ছে একটা পেজ খুলে যে তার বাড়িতে হচ্ছে আপনার জবের ছাতু করে এটা সে বিক্রি করার ট্রাই করতেছে। তার ঘরের সাথে হচ্ছে আপনার সরিষার তেলের মেল আছে, সে ওইটা সংগ্রহ করে বিক্রি করার ট্রাই করতেছে। ইভেন বিভিন্ন রকম হোমমেড ফুড মেয়েরা হচ্ছে বিভিন্ন রকম হোমমেড ফুড বিক্রি করার ট্রাই করতেছে। তার মা কোনো আচার বানাইতে পারে কারো মা, সেটা সে বিক্রি করার ট্রাই করতেছে। এই জিনিসটা দেখে আমরা তখন চিন্তা করলাম আমরা তাদেরকে নিয়ে একসাথে কাজ করি। আমরা তো অলরেডি চিন্তা করছি কাজটা করব, কৃষি পণ্য নিয়ে কাজ করব, আমরা হচ্ছে সবাইকে নিয়ে কাজ করি। এটা চিন্তা করার পর আমাদের একটা ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপ ছিল, বড় একটা বিজনেস গ্রুপ। ওই গ্রুপে আমি একদিন পোস্ট দিলাম যে আমরা এরকম একটা কাজ করতে চাই, ঢাকাতে হচ্ছে আমরা আউটলেট করব, এই আউটলেটে হচ্ছে তোমাদের পণ্য তোমরা দিবা, যে পণ্যগুলো তোমরা কোয়ালিটি ইনশিওর করতে পারবা ওই পণ্যগুলো দিবা, আমরা তোমাদের কাছ থেকে পণ্যগুলো নিব, কিনে আমরা আমাদের মতো করে ব্র্যান্ড করে এগুলো বিক্রি করব। এই পোস্ট জাস্ট একটা নর্মাল পোস্ট দিছে গ্রুপে, আপনার হিউজ রেসপন্স, আপনার এত কমেন্ট যে শয়ে কমেন্ট পড়ছে যে ভাইয়া এটা শুরু করেন, কেউ হচ্ছে ভাইয়া আমি এই প্রোডাক্ট তো অলরেডি বিক্রি করতেছি আপনাদেরকে দিব, কেউ হচ্ছে ভাইয়া দ্রুত শুরু করেন আমি খুব ঝামেলাতে আছি, এটা করলে আমার জন্য খুব উপকার হবে। এটা দেখার পর তো আমরা আরো মোটিভেটেড হয়ে গেলাম, মানে ক্রাইসিসটাই আপনাদের অপরচুনিটিতে পরিণত হয়ে গেল। এটা দেখার পর তো যে পারি না তখন রাতেই গিয়ে হচ্ছে কাজ শুরু করে দেই। ওই রাতটা কিভাবে গেল যে সারা রাত হচ্ছে কমেন্টে রিপ্লাই দিলাম, হ্যাঁ অবশ্যই আমরা শুরু করতেছি। তারপর হচ্ছে সকালে ইনস্ট্যান্ট হচ্ছে 2020-এর নভেম্বরে আমরা হচ্ছে পলাশী বাজারে হচ্ছে আপনার গিয়ে শপ দেখা শুরু করলাম। প্রথম হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে খুঁজছি যে ইউনিভার্সিটির ভিতরে একটা শপ নিতে পারি কিনা, ইউনিভার্সিটির ভিতরে তো আসলে এরকম ভাবে সুযোগ নাই। পরে হচ্ছে পলাশী বাজারে এসে ইনস্ট্যান্ট একটা শপ নিলাম, অ্যাডভান্স দিয়ে হচ্ছে শপ কনফার্ম করলাম। 2021-এর জানুয়ারির 1 তারিখে হচ্ছে আমাদের শপ উদ্বোধন করলাম এবং হচ্ছে এরকম সবার কাছ থেকে প্রোডাক্ট নিলাম। প্রায় 100-র উপরে হচ্ছে আমাদের প্রথমে ভেন্ডর হয়েছিল যারা হচ্ছে প্রোডাক্ট দিবে একদম, মানে স্টার্টিং এ যারা হচ্ছে আমরা হচ্ছে একটা গুগল ফর্ম দিছিলাম যে কে হতে চাও তোমরা হচ্ছে ফিল আপ করো। তারপর হচ্ছে 100-এর উপরে হচ্ছে আমাদের হচ্ছে এরকম ভেন্ডর হয়েছিল যারা হচ্ছে প্রোডাক্ট আমাদেরকে পাঠাইলো। প্রত্যেকের প্রোডাক্ট ইউনিক, এক একজনের এক এক প্রোডাক্ট। তারপর হচ্ছে আমরা ওইখানে শুরু করলাম, তারা নিজেরা হচ্ছে তো মার্কেটিং করা শুরু করলো। প্রত্যেকেই তো এখন যেহেতু সে প্রোডাক্ট দিছে তারও একটা দায়িত্ব এখানে, সে যেভাবেই হোক অনলাইনে অফলাইনে মার্কেটিং করা শুরু করলাম, আমরা মার্কেটিং করা শুরু করলাম, খুবই ভালো রেসপন্স পাইলাম। তারপর আমরা হচ্ছে ইউনিভার্সিটির টিচারদের কাছে গেলাম, যখন এরকম একটা রেসপন্স স্টুডেন্টদের কাছে পাইলাম আমরা টিচারদের কাছে গেলাম। টিচারদের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো স্টুডেন্টরা হচ্ছে আপনার সেলার, তারা প্রোডাক্ট দিবে, এখন তো আমাদের বায়ার লাগবে, যেন হচ্ছে আমি ওই রকম স্ট্রং কিছু বায়ারও তৈরি করতে পারি। টিচাররা হচ্ছে অধিকাংশ টিচারই হচ্ছে আমাদেরকে খুবই সহযোগিতা করলো। দেখা গেল তারা অনেকেই হচ্ছে আমরা প্রোডাক্ট কি আনছি সেটা জানেই না, অর্ডার দিয়ে দিছে যে কি কি প্রোডাক্ট তোমরা আনতেছো, স্যার এই প্রোডাক্ট আনবো, ঠিক আছে আমার এই পাঠাই দিও, তারপরে দেখা যাবে।
আরো কি তোমাদেরকে ইয়া করতে হবে, এটা পরে দেখা যাবে, আগে এটি আমরা পাঠাই দিও, তোমাদের অর্ডার নিয়ে নাও। এ তো মানে বেশ পজিটিভ একটা হ্যাঁ, ভাইব পজিটিভ তৈরি করে। একটা ইয়া তৈরি হ্যাঁ, হবে। ওইরকম সময়ে ধরেন কিছু টিচার কি আবার হচ্ছে একটু এরকমও বলে না যে তুমি এরকম একটা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ো, তুমি কেন এগুলি করতেছো? এরকম বলে নাই কেউ? এটা তো অবশ্যই। এখন এটা তো অবশ্যই বলছে, প্লাস হচ্ছে যে কেন তোমরা এগুলা শুরু করবা? এই চাল ডাল বিক্রি করা কি তোমাদের কাজ নাকি? সরিষার তেল বিক্রি করা কি তোমাদের কাজ নাকি? আল্টিমেটলি সরিষার তেল বিক্রি করা আমাদের কাজ কিনা এটা বিষয় না। আপনার তো দিন শেষে সরিষার তেলই খাইতে হইতেছে। এক্স্যাক্টলি। আপনি তো দিন শেষে চালই খাইতেছেন। আপনি যাই করেন, আপনি কি খাচ্ছেন? আপনি এইটাতেই যদি ফোকাস দিতে আপনি মানে ইতস্তত বোধ করেন, তাহলে আপনার কিভাবে হচ্ছে? রাইট। আমরা সবচেয়ে বেশি আমাদের এই ভুলটাই হয় আরকি। আচ্ছা, যা বলতেছিলাম হ্যাঁ, আরকি। তো এখান থেকে হচ্ছে আমরা যখন টিচারদেরকেও হচ্ছে করলাম, আমরা বুয়েটের টিচারদের কাছেও প্রচুর গেছি। বুয়েটের কিছু টিচার ওই ২০২১ থেকে এখন পর্যন্ত ওই টিচারগুলো আমাদের কিন্তু কাস্টমার এখন পর্যন্ত স্টিল। তো আমরা যখন তারপরে হচ্ছে আপনার আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল আইসা আমাদেরকে হচ্ছে এই বিষয়টা দেখে হচ্ছে নিউজ করলো। এই জিনিসগুলা থেকে আমাদের বলা যায় যে একদম অর্গানিক একটা মার্কেটিং আমাদের হয়ে গেল, এবং হচ্ছে একটা কাস্টমার, ফিক্সড একটা কাস্টমার আমরা পাইলাম আরকি। তো খুব সহজেই আসলে আমরা জিনিসটাকে দাঁড় করাইতে পারছি আরকি, যে ওই কমিউনিটিটা থাকার কারণে। তো ওইখান থেকেই হচ্ছে ডিউ মার্টের পথ চলা। তো এখন বর্তমানে ডিউ মার্টের ২ টা আউটলেট, একটা চানখারপুলে, একটা পলাশীতে। আর হচ্ছে আমাদের ই-কমার্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আরকি। হ্যাঁ, কাস্টমার বেসটা এখন আন্দাজ কত বড় হতে পারে? রেগুলার কিরকম কাস্টমার থাকে? আ রেগুলার আমাদের হচ্ছে প্রায় ১০০ র উপরে হচ্ছে অনলাইনে ডেলিভারি আছে। আচ্ছা, আচ্ছা। আর আউটলেটে হচ্ছে সেল হয় আউটলেটগুলোতে। যাক। আর করোনার পর আপনার হচ্ছে কোথায় চেঞ্জ করলেন ফান্ডামেন্টালি? নাকি এখনো হচ্ছে আগে যারা ভেন্ডর ছিল তারাই কি এখনো যুক্ত আছে? নাকি হচ্ছে এখানে ডিফারেন্ট কিছু ডাইমেনশন আপনারা এড করেছেন? যেমন হতে পারে যে ডিরেক্টলি কৃষকের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসা বা সেগুলো নিয়ে কাজ করা। এরকম কিছু কি আপনারা করেছেন? হ্যাঁ, এখন তো আসলে আমাদের তো মার্কেট বড় হইছে। হুম, হুম। আমাদের প্রোডাক্ট এখন প্রোডাক্টের কোয়ান্টিটিটা আমাদের বাড়াতে হইছে। হুম, হুম। এই কারণে দেখা গেল আর করোনাতে যখন যেই স্টুডেন্টরা অনেকে কাজ করতো তারা কাজও বন্ধ করে দিছে। হ্যাঁ। তো নতুন করে আমাদের অনেক ভেন্ডরই যুক্ত হইছে, এবং এই ভেন্ডরে আবার ইউনিভার্সিটির বাইরে থেকেও এখন অনেক সরাসরি কৃষকের সাথে আমরা কাজ করতেছি। এবং হচ্ছে এখন আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লার্জ স্কেলে লাগে। দেখা যায় হচ্ছে আমরা সরাসরি এখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যেই এলাকাগুলোতে আমরা যেই প্রোডাক্টগুলো পাই, যেমন আপনার যদি আমি বলি খেজুরের গুড়, সেটা চুয়াডাঙ্গায় আমাদের হচ্ছে ৩ টা বাগানই অলরেডি নেওয়া। সেটা হচ্ছে ১০ বছরের চুক্তিতে, যেখানে হচ্ছে প্রায় ১,০০০ গাছ আছে। যে ওই ১,০০০ গাছ আমরা ১০ বছর আমরা আমাদের মতো করে হচ্ছে ওইখান থেকে হচ্ছে রস সংগ্রহ করতে পারবো। আমাদের খুলনাতে হচ্ছে দাদন সিস্টেমে হচ্ছে বিভিন্ন বাড়িতে মহিলাদেরকে দাদন সিস্টেম দেওয়া হচ্ছে হাঁস পালার আচ্ছা, জন্য, আচ্ছা। দেশি হাঁস পালার জন্য। এরকমভাবে আমাদের প্রোডাক্টগুলো এখন আসে আরকি। মানে ওদের সাথে এরকমই চুক্তি যে ওরা এখানে আর্টিফিশিয়াল কিছু করবে না। না, একদম সবকিছু যা ন্যাচারাল ওয়েতে সেই ওয়েতে হচ্ছে করবে। গাছ থাকবে, ওই ওয়েতে হাঁস পালন হবে হুম। এরকম। না, বুঝতে পেরেছি ভাইয়া। তো এইখানে এই যে একটা বিজনেসকে ছোট থেকে বড় করা, এই যাত্রার মধ্যে মেজর ডিফিকাল্টি গুলো কি ছিল? যদি হচ্ছে কোনো হার্ডল বলতে হয় যে এই হার্ডলটা আমাদেরকে অনেক পেইন দিয়েছে, এইটাকে আমরা এইভাবে ওভারকাম করেছি। এইটা বললে আপনার মাথায় কোনটা ১ম এ আসবে? বা কোনগুলো ১ম আ এ আসবে? ২ টা জিনিস। একটা হচ্ছে আপনার বিজনেস দেওয়ার পরে তো দরকার হয় আপনার কাস্টমার। হ্যাঁ। কাস্টমারের জন্য দরকার হয় মার্কেটিং। এখন এই সুযোগটা আমরা আ অর্গানিকভাবে পেয়ে গেছি। এটা আমরা বলতে পারি যে এটার জন্য আমরা হয়তো আমাদের লাকে ছিল। যে আমরা একটা কমিউনিটির মাধ্যমে জিনিসটা তৈরি করার কারণে এই অর্গানিক একটা হচ্ছে মার্কেটিং পাইছি। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রবলেম বিজনেস শুরু করার পর অ্যাকাউন্টস। হুম, হুম। অ্যাকাউন্টস মেইনটেইন করাটা খুব প্রবলেম হয়। যেমন আমাদেরও হইছে। আমরা তো এখন হলাম হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। হুম, হুম। আমাদের তখন অ্যাকাউন্টের কোনো হিসাবই ছিল না। আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করতেছি একদিকে, আরেকদিকে কোথায় টাকা খরচ হইতেছে কিছুই জানি না। মানে দিন শেষে একটা এলোমেলো অবস্থা। এক ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট আনতেছি, প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, আরেক ভেন্ডরে টাকা দিব, টাকা নাই। কিন্তু প্রোডাক্ট সেল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই অ্যাকাউন্টসে একটা প্রবলেম তৈরি হয়, যেটা হচ্ছে আগে থেকে এই জিনিসগুলা জেনে রাখা করতে পারলে ভালো আরকি। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। আর এখানে যদি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ফুড এটা তো পেরিশেবল একটা জিনিস। সবকিছু এনে যেকোনো টাইম পর্যন্ত রেখে দেওয়া যায় না। কিছুর হয়তো শেলফ লাইফ খুবই কম।
আবার কিছু কিছু হয়তো শেলফ লাইফ আরেকটু তুলনামূলক বেশি থাকে। সো আপনার অভিজ্ঞতায় কোন ধরনের জিনিসগুলো নিয়ে তাহলে কাজ করার সুবিধা, বা কোন কোন আইটেম নিয়ে কাজ করার সুবিধা, আর কোন 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 আইটেম নিয়ে এই ধরনের বিজনেসে হচ্ছে আসলে অসুবিধায় পড়তে হয়? আসলে আপনার এই কৃষি পণ্য যেগুলো, এগুলো নিয়ে কাজ করতে গেলে এই প্রবলেমটা অবশ্যই ফেস করতে হুম হবে। হুম হুম। এখন এই প্রবলেমটা ফেস করলেও কিছু আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আবার এই প্রবলেমটা হবে, আবার এই প্রোডাক্টগুলো আবার চলে বেশি। ও মানে মার্কেট ভালো। যেমন আচ্ছা আচ্ছা। আপনাকে যদি আমি বলি, আমরা দেশি গরুর দুধ সেল করি। হুম হুম তো দেশি গরুর দুধ এটা খুবই একটা সেনসিটিভ প্রোডাক্ট। আমরা সিরাজগঞ্জ থেকে কালেক্ট করে ঢাকায় আনি। ঢাকায় এনে আবার বোতলজাত করে তারপর হচ্ছে আমাদের আউটলেটগুলোতে থাকে বা অনলাইনে সেল দিই। হুম। তো এখন দেশি গরুর দুধ আপনার এই যাতায়াতের কারণে অনেক টাইম হচ্ছে আপনার ফেটে যায়। হ্যাঁ যেটাকে হ্যাঁ। আমরা বলি যে দুধ ফেটে যায়। এই প্রবলেমটা হয়। কিন্তু আবার দুধের যে বিষয়টা, আমার দৈনিক দুধ যে পরিমাণে সেল হয়, এটা অন্য কোনো প্রোডাক্ট সেল হয় না। এবং হচ্ছে এই দুধ নেওয়ার কারণে দুধ মানুষের নিত্যদিন ঘরে লাগে। হুম। এখন আমাদের হচ্ছে অনেক কাস্টমার আছে শুধু দুধ কেনার জন্য আমাদের শপে আসে, বা দুধের আমাদের সাবস্ক্রিপশনের একটা বিষয় থাকে যে প্রতি সপ্তাহে আমরা দুধ পাঠাই কারো বাড়িতে ৫ লিটার ১০ লিটার এরকম থাকে, সাবস্ক্রিপশন থাকে আরকি। যে ৭ লিটার করে সপ্তাহে একদিনে দুধ দিয়ে আসে। এখন এই যে দুধটা সপ্তাহে নেওয়ার কারণে সে হচ্ছে প্রতি সপ্তাহে দেখা যায় যেদিন ডেলিভারি যাবে ওই দিনের আগে আবার আরেকটা প্রোডাক্ট অর্ডার করে দেয় সাথে। তো এখন এই দুধটা আমার আদৌ লাভ হয় কিনা এটা আমার মানে বরং এটা হেডেক না। মানে কাস্টমারের সাথে একটা হ্যাঁ, রিলেশন হ্যাঁ। মেইনটেইন করে আরকি হ্যাঁ, দুধটা রেগুলার। দিয়ে আমার কি লাভ, বিজনেসে লাভ আসবে কি আসবে না এটা আমার হেডেক না। কিন্তু দুধটা দিয়ে আমার মার্কেট বড় হচ্ছে, আমার কাস্টমার ধরে রাখা হচ্ছে। এইটার কারণে আমার আরো সাথে অনেকগুলো প্রোডাক্ট যাচ্ছে। তো এই জিনিসগুলো একটার সাথে একটা হচ্ছে রিলেটেড। তো আপনার কৃষি সবগুলো পণ্যই আপনার এইরকম একটা থাকে, প্রবলেম থাকে, যে সেলফ লাইফের একটা প্রবলেম থাকে। তো তারপরে হচ্ছে যদি আপনার মার্কেট বড় করতে যায় তাহলে হচ্ছে সবগুলো নিয়ে কাজ করতে হয় আরকি। হুম। কিন্তু ভাই এই যে ধরেন একটা পণ্য কৃষকের কাছ থেকে যখন কাইন্ড অফ খোলা বাজার পর্যন্ত আসে, ধরা যাক কৃষক ক্ষেত থেকে শসা বিক্রি করে হয়তো ৳১ কেজি। আর সেটা হচ্ছে ঢাকায় আসতে, আসতে ৳৫০, ৳৬০ ক্ষেত্র বিশেষে ৳১০০ কেজি পর্যন্ত হয়ে যায়। সো এইখানে আসলে গেমটা কি? বা এখানে আসলে আমাদের কি কোনো কিছু করার আছে, বা কাস্টমার হিসেবে আমাদের কি কোনো উপায় আছে? এখানে আপনার নরমালি গেমটা হচ্ছে, আমি হচ্ছে নরমাল ভাবে হচ্ছে মার্কেটটা বলি আরকি, হুম, হুম। বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখন কারওয়ান বাজারে যেই মধ্যস্বত্বভোগী যে ব্যবসায়ী বসে আছে, সে হচ্ছে আপনার কোটি, কোটি টাকা খরচ করে সে এখানে বসে আছে। হুম, হুম। এত টাকা খরচ করে সে এখানে বসে আছে, সে হচ্ছে একবার মার্কেটে টমেটো আনলো। তার কোনো কারণে টমেটো নষ্ট হয়ে গেল। ফুল ট্রাক তার হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখন এই ফুল ট্রাকের কিন্তু এই খরচটা কিন্তু পরবর্তীতে যেই হচ্ছে মালটা আসছে এটাতে তার উঠায় নিয়ে আসতে হয়। হুম। তখন কিন্তু ঐটার উপরে এইটার যেই ইফেক্টটা ওইটাতে গিয়ে পড়ে। হ্যাঁ। এটা একটা ডিপেন্ড করে। এখন এই লোকটা যে এখানে কোটি টাকা ইনভেস্ট করছে তার কিন্তু ঐরকম থাকে যে আমি কোটি টাকা ইনভেস্ট করছি, লাভও করব ঐরকমভাবে। হ্যাঁ। এখন আমাদেরকে এটার জন্য কি করতে হবে? এটার কোনো আসলে সলিউশন আছে? সলিউশন নাই। এখানে হচ্ছে আপনার কারওয়ান বাজারে একটা মধ্যস্বত্বভোগী থাকে। কারওয়ান বাজারে প্রোডাক্ট নামতে হচ্ছে ২ টা ৩ টা হাত বদল হয়। আচ্ছা। এরপরে হচ্ছে আপনার ভ্যানওয়ালা কিনে আনে। ভ্যানওয়ালা মানে আবার এখান থেকে কারওয়ান বাজারের ভিতরেই কি ২-৩ টা ২-৩ টা হাত হাত বদল হয়ে যায়। এখন প্রত্যেকেই তো প্রত্যেকের লাভ রেখে এখানে হ্যাঁ। হচ্ছে বিজনেস করতেছে। আবার এখানে হচ্ছে আপনার রাজনৈতিক কিছু বিষয় থাকে। হুম, হুম। বাজারের সিন্ডিকেট থাকে। আপনি শুধু ব্যবসায়ীকে দোষ দিতেছেন। এটার ভিতরে যে রাজনীতি আছে ওইটা তো আপনি জানেনই না। কখনো আপনি এটার খবরই জানেন না। তো এই ইয়াগুলো আপনি সলিউশন করার কোনো সুযোগ নাই। এখন আপনাকে এটার জন্য করতে হবে কি? করতে হবে, যদি আপনি চান যে আমি হচ্ছে আ সরাসরি কৃষক থেকে পণ্য নেব, এর জন্য আপনার একটা কাজ করা যাইতে পারে যে আমরা হচ্ছে কমিউনিটি সিস্টেমে হচ্ছে কৃষি পণ্য উৎপাদনের দিকে হচ্ছে ঝুঁকতে পারি। আচ্ছা। যে আমরা ১০ জন ২০ জন একটা কমিউনিটি করে আমরা হচ্ছে কোনো ফার্ম করতে পারি। আচ্ছা। যেখানে হচ্ছে আমাদের নিজেদের ফ্যামিলির জন্য প্রোডাক্ট তৈরি হবে। কৃষি যে পণ্যগুলো আছে এগুলো তৈরি হবে। বাট ১০ জন ২০ জনে কি এটা সাস্টেইনেবল? ১০ জন ২০ জন এটা তো আমার বলা। আচ্ছা। ১০০ জন ধরেন, ১০০ জন করেন। করতে হবে যদি আপনি ওইটা থেকে মানে হইতে চান হুম, আরকি। হুম। মানে ওই সিন্ডিকেটের যদি সিন্ডিকেট বাইরে যেতে বাইরে চাই। যেতে চান। নয়তো হচ্ছে ওই সিন্ডিকেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আপনাকে ভাইয়া হুম। রাজনীতির কথা যেটা বললেন। সো এখন যেহেতু আপনি বিজনেস করছেন, সো আপনাকেও নিশ্চয়ই এটার হচ্ছে কোনো না কোনো ধরনের হ্যাপা পোহাতে হয়। সো এই বিজনেসে আসার আগে আর পরে এই ২ অবস্থার মধ্যে চিন্তাগত পার্থক্যটা কোন জায়গায়?
আসলে বাংলাদেশের এখন বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে যে আপনি যেখানেই যান সেখানেই রাজনীতি দরকার হয়ে যাচ্ছে। আচ্ছা। তো মেইনলি বলতে গেলে যে আপনি রাজনীতি না করার জন্য ব্যবসা করতেছেন। কিন্তু আপনার দেখা যাবে দিন শেষে হচ্ছে ওই রাজনীতির পিছেই ঘুরতে হইতেছে ব্যবসায়ী হয়েও। ঠিক আছে? আপনি এখন দেখেন বাংলাদেশের সংসদ সদস্য দেখেন যে রাজনীতিবিদ কতজন আর হচ্ছে ব্যবসায়ী কতজন। আসলে এইটা মানে এটা কেন হইছে? একজন ব্যবসায়ীর কি রাজনীতি করার দরকার ছিল? তার কি টাকার প্রয়োজন ছিল? যেই ব্যবসায়ীগুলা এখন রাজনীতিতে আসছে, সে কি শুধু টাকা ইনকাম করার জন্যই হচ্ছে রাজনীতিতে আসছে? এই রাজনীতি করে সে কত টাকা ইনকাম করতে পারে? আর সে ব্যবসা করে কত টাকা হুম, ইনকাম হুম। করতে পারে? সংসদে বসে যেই সংসদ শোনে ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে যেই সংসদটা শোনে, সেই ২ ঘন্টা ৩ ঘন্টা যদি রাজনীতির তার ব্যবসার পিছনে দিত, সে তার ব্যবসা আরো কতটুকু ডেভেলপ করতে পারত। কিন্তু সে কেন হচ্ছে তার ব্যবসা রেখে এখন সংসদে দৌড়াচ্ছে? এইটার কোয়েশ্চেনের আনসার আপনার জানতে হবে। এই জিনিসগুলো কি হচ্ছে মানে যারাই এখন বিজনেসে আসবে বা ধরেন আজকে আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কেউ একজন ভাবলো যে আমিও ভাইয়ের মতো বিজনেস করব। সো তাদেরকে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ভাবনা চিন্তা দরকার বা ওয়াকিবহাল থাকা দরকার। এখন আপনি যদি আ বিজনেস ঐরকমভাবে বাংলাদেশে টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে হচ্ছে সব দিকেই নজর রাখতে হবে। নয়তো হচ্ছে আপনি হারায় যাবেন। আর ভাইয়া এখন আপনারা হচ্ছে কত ধরনের পণ্য নিয়ে কাজ করছেন? এবং এটা হচ্ছে অদূর ভবিষ্যতে কি পরিমাণ এক্সপ্যান্ড করার আপনাদের প্ল্যান আছে? আমাদের এখন কৃষি ব্র্যান্ডে প্রায় ১০০ প্লাস প্রোডাক্ট আছে হুম, নিজেদের। আমাদের টার্গেট হচ্ছে আ আমরা দেশি যে প্রোডাক্টটা, আমরা যে দেশি পণ্য বলি, দেশি পণ্যটা সারা বাংলাদেশে পৌঁছায় দিতে, আমরা দেশি পণ্যটার একটা মার্কেট তৈরি করতে, হুম, হুম। আমরা যে পণ্যগুলাকে হারায় ফেলছিলাম, ওই পণ্যগুলা সবার মাঝে আবার তুলে ধরতে, এটা আমাদের হচ্ছে টার্গেট। আম এই যে ধরেন রিসেন্টলি যে একটা বয়কট আন্দোলন হচ্ছে যে আমরা বাইরের বিভিন্ন পণ্য অনেকে বয়কট করব বা বর্জন করব এরকম একটা আহ্বান বা ডাক চলে এসছে। সো এতে কি দেশি পণ্যের দিকে হচ্ছে মানুষ কি আগের চেয়ে তুলনামূলক বেশি ঝুঁকে পড়ছে বা দেশি পণ্য কি আসলে কোনো কারণে এর মাধ্যমে প্রমোটেড হচ্ছে বলে মনে হয়? আসলে আপনাকে আমি যদি বলি, নরমালি একটা মানুষের উচিত তার দেশীয় পণ্যকে ১ম এ প্রায়োরিটি দেওয়া। হুম, সেটা বয়কট ইস্যু আসলেও দেওয়া, বয়কট ইস্যু না আসলেও দেওয়া। এরকম বয়কট ইস্যু দিয়ে আপনি কতটুকু আগাইতে পারবেন তা জানি না। তবে এটা একটা ইফেক্ট ফেলছে। আচ্ছা। যেমন আমাদের অনেক পণ্যেরই ইফেক্ট ফেলছে। আমরা অনেক নতুন, নতুন পণ্য আনছি বাজারে এই কারণে। ভাইয়া এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ধরেন আগে তো হচ্ছে কৃষকরা অন্তত আ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকতেন। দেখা যেত যে তাদের সন্তানরাও হচ্ছে কৃষিকাজ করতেন। সো এখন কৃষকরাও কোনোভাবেই চান না যে তাদের সন্তানরা হচ্ছে কৃষিকাজ করুক। আর এমনি যে বাবা-মায়ের হয়তো একটু সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত, তারা তো একদমই চান না। তো এই পরিস্থিতি কেন? এটা আপনার কি মনে হয়? বা এখান থেকে আসলে হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ করার বা ন্যারেটিভটা চেঞ্জ করার উপায় কি? যেমন আপনি আপনার কথা যদি বলি আপনি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন এবং বাংলাদেশের প্রেক্ষিতে বলতে গেলে হচ্ছে ডিউর মতো একটা জায়গায় অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে চান্স পাওয়া এটাও হচ্ছে মানে বিশাল একটা ফাইটের ব্যাপার। সো তার আগে স্কুল কলেজে হচ্ছে ব্যাপক পড়াশোনার মধ্যে দিয়ে আসতে হয়। সো ওরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায়। সো সেই মাইন্ডসেট ব্রেক করে এরকম একটা এন্টারপ্রেনারশিপে আসা। সো এরকম তো হয়তো অনেক সেক্টরে আরো অনেকে আসলে লাভ হতো। কিন্তু ন্যারেটিভটা আসলে চেঞ্জ করার উপায়টা কি? আপনার দৃষ্টিতে কি মনে হয়? দেখেন আমি যদি একটু সহজ করে বলি যে হুম, কৃষকের ছেলে এখন আ কৃষি কাজ করতেছে না। এটা আসলে কেন করতেছে হুম, না? হুম, হুম, আমি নরমালি আপনাকে গ্রামের যেই অবস্থাটা এখন গ্রামে কি করতেছে? যারা লেখাপড়া করতেছে তারা তো লেখাপড়া করতেছে, শহরে আসতেছে। যারা লেখাপড়া করতেছে না তারা কি করতেছে? তাদেরকে হচ্ছে দেশের বাইরে পাঠায় দেওয়া হচ্ছে। আ সৌদি, মালয়েশিয়া এরকম হুম, দেশগুলোতে পাঠাচ্ছে। আপনি যদি নরমালি দেখেন সৌদিতে যাইতে একটা লোকের হচ্ছে খরচ হচ্ছে প্রায় ৳৬,০০,০০০ র মতো। ৬,০০,০০০ ৳৭,০০,০০০ হুম, দিয়ে হুম, হচ্ছে সৌদিতে যাচ্ছে। সেলারি পাচ্ছে ৫০, ৪০, ৫০ এভারেজ এরকম পাচ্ছে। ধরেন ৫০। হুম, এখন সে ৳৫০,০০০ সেলারি পাওয়ার পর আ তার থাকা খাওয়ার একটা খরচ আছে। ধরেন ৳২০,০০০ তার থাকা খাওয়ার খরচ হচ্ছে। ৳৩০,০০০ দেশে পাঠাচ্ছে। ৳৩০,০০০ দেশে পাঠালে ৳৩০,০০০ থেকে তার ফ্যামিলি চলতেছে। তার ফ্যামিলির মানুষজন একটু ভালোভাবে হুম। চলতেছে।
20,000 টাকা খরচ করতেছে মাসে, 10,000 টাকা তার হচ্ছে সেভ থাকতেছে। 10,000 টাকা সেভ করে সে কতদিনে হচ্ছে 6 লাখ টাকা উঠায় আনে? মোটামুটি 5 বছর। 5 বছর লাগতেছে তার 6 লাখ টাকা উঠাইতে। ঠিক 6 লাখ টাকা উঠাইয়া 5 বছর পরে সে গ্রামে আসে। গ্রামে এসে কি করে, একটা ঘর দেয় নতুন করে, ঘর দিয়ে বিয়ে শাদী করে। এর আগে কি করছিল, এই 6 লাখ টাকা পাইছিল কোথা থেকে? একটা জমি বিক্রি করে, 2টা জমি বিক্রি করে গেছিল। যে জমিগুলো তারা হচ্ছে চাষ করতো, এই জমিগুলো বিক্রি করে সে হচ্ছে সৌদিতে গেছে। আলটিমেটলি কি ঘটছে তার জীবনে, কি ঘটছে? এই 5 বছর সৌদিতে গিয়ে সে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করছে। দেশে থাকলে সে কি করত? কৃষি কাজ করত। এই 5 বছর আপনি কিন্তু কৃষি কাজের থেকে কিন্তু কঠিন কাজ করতেছে সৌদিতে গিয়ে, কনস্ট্রাকশনের কাজ। আমি প্রায় সময় আমার এলাকার কিছু ছেলেপেলের পোস্ট দেখি মালয়েশিয়াতে বা সৌদিতে, কি পরিমাণে কষ্টের কাজ যে করতেছে। এবং ওই ছেলেগুলা দেশে এসে তারা এক একজন সাহেবের মতো আচরণ করে। এই কাজটা হচ্ছে দেশে করতে চায় না। এমনকি আমার পরিচিত কিছু ছেলেকে আমি বলছি, কিছু সাজেশনও দিছিলাম যে তোমরা এইভাবে কাজ করো, কিছু খামার করো, বা ইন্টার পাস একটা ছেলে সে বুঝতে পারবে সহজে খামারটা কিভাবে পরিচালনা করলে সে ভালোভাবে লাভবান হইতে পারে। এবং হচ্ছে এই খামারের প্রোডাক্টগুলো সে সহজে মধ্যস্বত্বভোগী বাদেই সে হচ্ছে ঢাকাতে পৌঁছাইতে পারবে। এইটা একজন কৃষক যেভাবে না পারে, একটা ইন্টার পাস ছেলে কিন্তু সহজে পারে। কিন্তু ইন্টার পাসের পর কি করতেছে, ওদেরকে হচ্ছে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হইতেছে কনস্ট্রাকশনের কাজ করার জন্য। সে বাড়িতে খামার দিবে না বা বাড়িতে অন্য কোনো কাজ করবে না। এখন আপনি দেখেন, কিছুদিন আগে আমি একজন কৃষকের ছেলে, সে হচ্ছে সৌদি থেকে আসছে, আমার সাথে দেখা করতে আসছিল, কথা বলতেছে। সে সৌদি থেকে এসে এখন হচ্ছে রিক্সা চালায়। রিক্সা বলতে এটা হচ্ছে অটো, আপনার হচ্ছে ব্যাটারি দিয়ে চলে আর কি। এখন তো গ্রামে রিক্সা বলতে পায়ে ঠেলা রিক্সা না, অটো, সব অটো চলে। সে অটো চলে, সে এখন আসছে আমার সাথে দেখা করে বলতেছে যে ভাই আবার হচ্ছে দেশের বাইরে চলে যাব। সে 4 বছর সৌদি থেকে আসছে, 4 লাখ টাকার মতো তার আছে, তার হচ্ছে 6 লাখ টাকার মতো লাগবে, আর 2 লাখ টাকা ম্যানেজ করে সে আবার সৌদি চলে যাবে। আমি বললাম তুমি হচ্ছে রিক্সা চালায় কত পাচ্ছ? সে রিক্সা চালায় সে দৈনিক তার 1,000 টাকা রাখতে পারতেছে খরচ বাদে। তা আমি তাকে হচ্ছে হিসাব দিলাম, তুমি তো তাহলে মাসে 30,000 টাকা থাকতেছে। 30,000 টাকা বাদ দাও, তুমি হচ্ছে 5 দিন করো, 25 দিন রিক্সা চালাও, 25 দিনে তুমি 25,000 টাকা রাখতে পারতেছো। সে বলতেছে যে ভাই আমি তো এটা রিক্সা চালাই মাঝে মাঝে, যখন আমার ভালো লাগে তখন চালাইলেই হচ্ছে 1,000 টাকা থাকে। তাহলে আমি বলতেছি তুমি তাহলে 15 দিন টানা চালাও আর 15 দিন রেস্ট নাও। তুমি হচ্ছে যদি 30,000 40,000 টাকা এখানে কাজ করতে পারো, সৌদিতে যাবা কেন? ভাই ওইখানে মাস শেষে একসাথে টাকা পাবো, বাড়ির ফ্যামিলিরা চায়, বাবা মা চায়। আমি কই বাবা মা চায়, তুমি এখন বিয়ে করছো, তোমার বউ বাচ্চা আছে। এখন সে ঘরে বসা মাসে 30,000 টাকা ইনকাম করতে পারতেছে, সেইটাকে হচ্ছে মেনে নিতে পারতেছে না, তার হচ্ছে বিদেশ যাইতেই হবে। একজন হচ্ছে, তাহলে তো আপনি মাইন্ডসেটটা চেঞ্জ কতটুকু হয়েছে, তাকে হচ্ছে বিদেশ যাইতে হবে। তো এই ইয়ার থেকে আপনার কৃষকের ছেলে কৃষক না হওয়ার এই কারণগুলো আছে, যে হচ্ছে আপনার মাইন্ডসেট হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যে কৃষি কাজটাকে মনে করে এখন আসলে আমাদের সবকিছুতেই মাইন্ডসেট। আপনি হচ্ছে কিভাবে আমরা হচ্ছে জীবন লাইফ লিড করি, এটা ডিপেন্ড করে আরেকজন কি ভাবে। আমি এখন কি পড়বো, এটা ডিপেন্ড করতেছে আমাকে আরেকজন দেখে কি বলবে। আমি এখন কি মোবাইল ইউজ করবো, এটা ডিপেন্ড করতেছে আরেকজন কি। এখন এই যে কৃষকের ছেলে কৃষি কাজ করে না, সে জানে যদি কৃষি কাজ করে তাকে বলা হয় যে কৃষক। কৃষক শব্দটা তার শুনতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে যদি দেশের বাইরে থাকে বলে যে সৌদি প্রবাসী, তার কাছে শুনতে ভালো লাগে, বা হচ্ছে যেখানে যাক তার কাছে শুনতে ভালো লাগে সৌদি প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। এই যে আমাদেরকে এই মাইন্ডসেটগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে সবচেয়ে বড় বাধা। কিন্তু আমরা এইভাবে মাইন্ডসেটগুলো আমরা তৈরি করতে পারি না। আলটিমেটলি কৃষি তো আমাদের জীবন, সেটা আপনি যাই হন, যত দেশ উন্নতিই হোক, দেশ আপনি ফুল দেশ হচ্ছে প্রযুক্তিতে ডাইকা ফেলছেন। সাপোজ আপনি ফুল দেশ প্রযুক্তি, কেমন প্রযুক্তি, আপনি এখানে বসছেন, বসে থেকে এখন আমেরিকা চলে গেছেন। আমরা তো এখন কথা বলি যে ফোনে কথা বলতেছি, আমেরিকা চলে যাচ্ছে, বাট এমন প্রযুক্তি আসছে যে আমি এখন বসে চিন্তা করছি আমেরিকা যাবো, আমি আমেরিকা চলে আসছি, তারপরেও তো আপনার খাবার লাগবে। তাই কৃষি কাজকে অবহেলা কিভাবে হয়?
রাইট। কৃষিকাজ কিভাবে অবহেলাতে আসে? আপনি কৃষক শব্দটা শুনলে কিভাবে অবহেলা আসে? আপনি যত যাই হন, আপনি এখন একজন মোবাইল ইঞ্জিনিয়ার, হ্যাঁ? আপনি হচ্ছে গুগলে জব করেন ইঞ্জিনিয়ার। গুগল বাদ। গুগল ছাড়া কি পৃথিবী চলবে না? চলবে। মোবাইল ছাড়া কি পৃথিবী চলবে না? আইফোন ছাড়া কি পৃথিবী চলবে না? কম্পিউটার ছাড়া কি পৃথিবী চলবে না? আপনি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই কারণে আপনার অনেক মানে দাম, কিন্তু একজন কৃষক তার কোনো হচ্ছে মূল্য নাই। তাকে হচ্ছে আপনি কৃষক মানেই, আরে ভাই আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনার কম্পিউটার ছাড়া কৃষক চলতে পারতেছে, কিন্তু আপনি কৃষকের চাল ছাড়া আপনি চলতে পারতেছেন না। আপনি জিনিসটা এইভাবে নিতেই পারতেছেন না। কৃষক যদি বলে যে আমি কৃষিকাজ বন্ধ করে দিব, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার কি করবেন? আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হন আর যাই হন, আপনি কি করবেন? একজন ডাক্তার আপনি কি করবেন? আপনি কারো অপারেশন করবেন, আপনার তো হচ্ছে রোগীই থাকবো না, মানুষই থাকবো না। তো সব থেকে বড় যে জিনিসটা, আমাদের কৃষিকে হচ্ছে ডেভেলপ করতে হবে। একটা দেশ উন্নত করতে হলে তাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, প্রোডাকশন তৈরি করতে হবে। এবং প্রোডাকশন তৈরি করতে গেলে আপনাকে হচ্ছে কৃষককে তৈরি করতে হবে। এখনের যে জেনারেশনটা, তারা যদি কৃষিতে আসতো, আপনার সবচেয়ে বড় বেনিফিট হইতো দেশ। কারণ এখনের যে জেনারেশনটা, তারা মোটামুটি ইন্টার পাস। বর্তমানে যারা কৃষি কাজ করতেছে, তারা একেবারেই হচ্ছে পড়াশোনা জানে না। তারা জানে না কোন কীটনাশকটা দিলে হচ্ছে গাছের ক্ষতি হইতেছে। তারা শুধু জানে যে এই কীটনাশকটা দিলে গাছ একটু ভালো হইতেছে, ফলন ভালো হইতেছে। বাট তারা এটা জানে না যে এই কীটনাশকের কারণে আপনার কতটুকু এই ফলের ক্ষতি হইতেছে, ফসলের ক্ষতি হইতেছে। ফসল বৃদ্ধি হইতেছে ঠিক আছে, সে কিন্তু জানেই না। সে কিন্তু জানে যে ফসল বৃদ্ধি হইতেছে, সে এইটাই বুঝেই সে হচ্ছে কীটনাশক দিতেছে। সবাই দেয়, হ্যাঁ সেও দেয়। কারণ তাকে হচ্ছে কীটনাশক ব্যবসায়ীরা বা সিন্ডিকেট ব্যবসায়ীরা তাকে এতটুকুই শিখাইছে, তুমি হচ্ছে এই কীটনাশক দিলে তোমার ফলন বেশি হবে। কিন্তু সে আর এটা জানে না এই কীটনাশক দিলে তুমি নিজেই হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছ। কৃষক এখন সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো কৃষক কেন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? এই যে কেমিক্যাল। এখন কৃষক তো এটা জানেই না, সে যে হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে দিন শেষে। তো এখনের যে জেনারেশনটা, তারা কিন্তু একটু পড়াশোনা করা, ইন্টার পাস, এসএসসি পাস, সে কিন্তু এই জিনিসটা খুব সহজে জানতে পারতো। এখানে চাইলে একটা রিসার্চ করে একটু অবদান রাখতে পারতো, সে যদি কৃষিতে আসতো। কিন্তু এই সুযোগটা আমরা হচ্ছে নিজেরা হচ্ছে হাতে ধরে নষ্ট করে ফেলতেছি, যে আমরা চাচ্ছি না আমাদের পরবর্তী প্রজন্ম কৃষি কাজ করুক। কৃষকদেরকে আমরা চাপিয়ে দিচ্ছি। আমরা যারা হচ্ছে নিজেদেরকে হচ্ছে সচেতন নাগরিক বলি, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠাই দিই বা কৃষিতে নেই না। আর যারা কৃষি কাজ করতেছে তাদেরকে আবার আমরা বুঝাচ্ছি যে তোমরা কৃষক, তোমরা নিম্ন শ্রেণীর। সে তখন এটা থেকে মুক্ত হওয়ার জন্য তার ছেলেকে হচ্ছে যেভাবে হোক দেশের বাইরে পাঠাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলা থেকে আমাদের বের হইতে হবে। ট্রু মানে প্রবাসীরা যারা আছেন, তারা তো হচ্ছে যে রেমিটেন্সটা পাঠান, সেটা আমাদের দেশের অনেক বড় চালিকা শক্তি। এটা যেমন সত্যি, ঠিক তেমনি এখানে যে অনেক জায়গায় চাইলে অনেক রকম উদ্যোগ নেওয়া যায়, এটাও তো আরো বড় সত্যি। সো এই জায়গাগুলোতে হচ্ছে এগিয়ে আসা উচিত, এবং যাদের এই সুযোগটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই বুদ্ধিটা আছে, তারা এগিয়ে আসলে তো আসলে অনেক কিছু করতে পারেন। তো ভাই, আমরা যেহেতু হচ্ছে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের অডিয়েন্সের জন্য আপনি কি মেসেজ দিতে চান? যেমন অনেকে হয়তো স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস শুরু করতে চায়, অনেকে আবার হয়তো চিন্তা করছে যে চাকরিতেই থাকবো নাকি হচ্ছে ব্যবসাতে যাব। সো এই বিষয়ে আপনার লাইফ থেকে আপনি যা এক্সপিরিয়েন্স করেছেন, সেই তার উপরে ভিত্তি করে যদি আমাদের অডিয়েন্সের জন্য একটা মেসেজ দিতেন। অবভিয়াসলি হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আমি আসলে কি করতে চাচ্ছি। এখন আমি অন্যজনকে দেখে ইন্সপায়ার্ড হওয়াটা খুব একটা ভুল জিনিস আমি মনে করি। কারণ হচ্ছে আমি আসলে কি করতে চাচ্ছি। কারণ এই বিজনেসগুলো হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কটু কথা শুনতে হয়, অনেক স্ট্রাগল করে যাইতে হয়। এই স্ট্রাগল করে আপনি আদৌ যাইতে পারবেন কিনা, শেষ পর্যন্ত আপনি দেখতে পারবেন কিনা, এটা ডিপেন্ড করে। যেমন আমি নিজেই কিন্তু হচ্ছে বলা যায় সোহাগ ভাইয়ের মাধ্যমে অনুপ্রাণিত বিজনেসে। ঠিক আছে, আমি যখন ইন্টারে কোচিং করতে যাই, সেই যে সোহাগ ভাইয়ের নাম শুনছি, ওই কাল থেকে যখন আমি সোহাগ ভাইকে নিয়ে হচ্ছে মানে জানা শুরু করছি, তখন থেকে হচ্ছে আমি সোহাগ ভাইয়ের মানে অনুপ্রেরণা যে হচ্ছে কিভাবে বিজনেস উনি করতেছে, আমি এই জিনিসগুলো করতাম আর কি। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে কি করতে চান। আপনি যদি বিজনেসে স্ট্রাগল না নিতে পারেন, তাহলে হচ্ছে বিজনেসে আসে আলটিমেটলি লাভ নাই। আর যদি মনে করেন যে না, এই জিনিসগুলো আমার, এই কান কথা বা হচ্ছে স্ট্রাগলগুলো আমার দ্বারা কোনো
প্রভাব ফেলবে না, তাহলে অবশ্যই হচ্ছে বিজনেসের অপরচুনিটি বাংলাদেশে আছে। বাংলাদেশে তো এখনই বিজনেস করার সময়, বাংলাদেশের সময়টা এখন বিজনেস করার। আর এই বিজনেসটা করতে হবে আমাদের মতো ইয়ং যারা আছে তাদেরই আসতে হবে, কারণ যারা হচ্ছে অলরেডি বয়স হয়ে গেছে তারা অনেক কিছুই হচ্ছে জানে না। তারা তাদের মতো করে বিজনেস করে গেছে, অনেক কিছু হচ্ছে তারা করতে পারে নাই, ওই জিনিসগুলো আমাদেরকেই করতে হবে। এখন আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে যেই সহজে যেই বিজনেসটা না করতে পারবেন, এটা হচ্ছে বাংলাদেশে এখন করতে পারবেন খুব সহজে, খুব সহজে। যেমন আমরা তো হচ্ছে বলা যায় এরকম মানুষের অনুপ্রেরণা পেয়ে পেয়ে হচ্ছে এতটুকু এসে পড়ছি। আমরা যেমন বাধা পাইছি, আবার কিন্তু এটা সত্য যে আমরা অনুপ্রেরণা পেয়ে পেয়ে এত দূর পর্যন্ত আসছি, নয়তো হচ্ছে আমরা আসতে পারতাম না। আমাদের বিজনেস কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আমাদের কিছুই ছিল না, আমরা কিছুই জানি না। আমরা বলা যায় যে হচ্ছে আমাদের কাস্টমাররাই এটা প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে তাদের মাধ্যমে আমরা শিখছি, তারা আমাদেরকে অনুপ্রেরণা দিত, এই ভুল হয়েছে তারাই আমাদেরকে জানাইতো। তো এই জিনিসগুলো কিন্তু এখনই বাংলাদেশের সুযোগ, এটা আর 10 বছর পরে আর এই সুযোগটা থাকবে না, কারণ তখন আবার যারা এখন করে ফেলবে তারা করে ফেলবে। তো এখন আপনার মানে বিজনেস করার অপরচুনিটিটা বেশি বাংলাদেশে। ভাইয়া অনেক অনেক সুন্দর করে বলেছেন। আশা করি এখান থেকে আমরা যে যার মতো করে এই লেসনটুকু নিতে পারবো। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই সময়টুকু দেওয়ার জন্য। দর্শক আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, এই দোয়া রইলো। ভাইয়ার জন্যও অনেক দোয়া থাকবে, ভাইয়া যাতে এই কাজগুলো আরো ভালো করে আরো বড় করে করতে পারেন, সেই শুভকামনা থাকবে। সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।